চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আগুনে একজনের মৃত্যু, দগ্ধ ৩, পুড়ে গেছে বেশ কিছু দোকানপাট। বিয়ের নামে চীনে পাচার হচ্ছে উপজাতি তরুণীরা, জনপ্রতি দালালরা নিচ্ছে ১৫ থেকে ২০ লাখ টাকা। কাগজে কলমে মাত্র ২০ কোটি টাকা সম্পদ মতিউরের, আয়কর নথির তথ্য তদন্তে সিআইসি ও দুদক। আবারও অস্থির আলুর বাজার, সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা, কৃত্রিম সংকটের অভিযোগ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি সঞ্চারী মতিউর এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আগুনে একজনের মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছে আরও ৩ জন। বৃহস্পতিবার রাতে রিজওয়ান কমপ্লেক্সে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায় রাত ১:৩০টার দিকে মার্কেটের ব্রাদার্স টেলিকম নামের একটি দোকান থেকে এই আগুন লাগে, পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। ৪ ঘন্টা পর ভোর ৫:৩০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মোহাম্মদিয়া প্লাজার নির্বাপনের পরে সার্চিং করাতে ৫ম তলায় আমরা একটা ডেড বডি পাইছি। সম্ভবত লোকটার নাম শাহেদ, তাকে আমরা পুলিশের হ্যান্ড ওভার করছি। আর আরও ৩ জন আমরা ওই যে পাশে যে মসজিদ ছিল, মসজিদের একজন হুজুর, তার ওয়াইফ এবং তার বাচ্চা, তাদেরকে আমরা রিকভারি করে উদ্ধার করে আমরা হাসপাতালে, আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে প্রেরণ করছি। আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, এর পরবর্তী অবস্থান সেখানে কি রয়েছে, ক্ষয়ক্ষতি কেমন দেখতে পাচ্ছেন এবং আগুন কিভাবে লেগেছিল সেটির সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেছে কিনা? সর্বশেষ যে তথ্য, তাতে যে ৩ জনকে চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতালে দগ্ধ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। এখানে মার্কেট কমিটির যারা কর্মকর্তা আছেন তারা বলছেন যে সেই ৩ জনের মধ্যে আরও ২ জন মারা গেছে, অর্থাৎ পুরো এই ঘটনায় এখনো পর্যন্ত মোট ৩ জন মারা গেছে বলে এখানে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। আসলে গতকাল রাত ১:৩০টার দিকে এই আগুনের সূত্রপাত হয় এবং রাত ১:৩০টায় এটি রিয়াজউদ্দিন বাজারের রিজওয়ান কমপ্লেক্স এবং এটি পুরোটাই হচ্ছে মোবাইলের বিভিন্ন অ্যাক্সেসরিজের মার্কেট। এবং এখানে আপনি এখনো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে এখনো ধোঁয়া উঠছে এবং এই আগুন আস্তে আস্তে কিন্তু আমরা এখন যে জায়গাটি অর্থাৎ যে দোকানটি দেখছি সেই দোকানের আশেপাশে অন্তত আরো 4টি দোকানে ছড়িয়ে পড়ে এবং এই ছড়িয়ে পড়ার ফলে আসলে পুরো সংকীর্ণ একটি মার্কেট এবং এখানে পথ চলাচলের যে পথ সেটিও অত্যন্ত বলা যায় যে ছোট এবং তার ফলে যেটি হয়েছে যে ফায়ার সার্ভিসকে এখানে প্রবেশ করতে কিন্তু যথেষ্ট ব্যাগ পেতে হয় এবং এই প্রেক্ষাপটে ফায়ার সার্ভিস যেটি বলছেন যে তারা আশেপাশে পানির উৎস নিয়েও কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছে, কারণ আশেপাশে সঠিক কোনো জায়গায় পানি পাওয়া যাচ্ছিল না। এবং পাশাপাশি আরো যেটি যে একই সাথে যেহেতু এখানে আলো বাতাস চলাচলের খুব বেশি জায়গা নেই, তাই আসলে এখান থেকে যে ধোঁয়া, সেই ধোঁয়া বেরিয়ে যাওয়ারও খুব একটা সুযোগ ছিল না। এর ফলে আসলে যেটি আমরা দেখছি যে এখানে এখনো খুব উত্তাপ রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু এখানে আসলে দাঁড়ানোটা একটু খুব কঠিন। এখন এখানে মানে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। এরকম আরো 4টি দোকান আসলে এইভাবেই আগুনে একেবারে ভস্মীভূত হয়ে গেছে। ফায়ার সার্ভিস যেটি ধারণা করছেন যে এখানে যেহেতু এটি মোবাইল অ্যাক্সেসরিজের একটি দোকান ছিল, এটি সম্ভবত এখানে আগুনটি এখানে এই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তৈরি হতে পারে এবং তারপরে এটি আসলে আস্তে আস্তে ছড়িয়ে পড়তে পারে এবং ফায়ার সার্ভিসের এই চেষ্টা প্রায় সকাল 5:30 নাগাদ পরবর্তীতে এই আগুনটি তারা নির্বাপন করতে সক্ষম হয় এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 4 জনকে তারা আহত অবস্থায় নিয়ে যায়। এবং আমরা এখন যেটি খবর পাচ্ছি যে এখানে
এই যে 4 জনকে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে আরো 2 জন এই ঘটনায় মারা গেছেন এবং নতুন আরো 2 জনের আমরা মৃত্যুর খবর জানলাম। আমরা যেটি জানতে চাচ্ছিলাম যে অনুপম, এটি মার্কেটের কত তলায় এই অগ্নিকাণ্ডটা সংঘটিত হয়েছে এবং যেমনটি দেখা যাচ্ছে যে বেশ সংকীর্ণ এবং অন্ধকারাচ্ছন্ন, এবং এখন আবারও আমরা যেটা দেখছি যে কিছু গণমাধ্যমের সাথে যারা কথা বলছেন আসলে তারা কারা এবং কি বলছেন, তাদের বক্তব্যটা কি? এটি মূলত মার্কেটের দ্বিতীয় তলা এবং এখানে আসলে খুবই সংকীর্ণ একটা জায়গা। আমরা এই মার্কেটের যিনি সাধারণ সম্পাদক তার সাথে একটু কথা বলতে যাই যে আসলে খুবই সংকীর্ণ জায়গা। কালকে রাত্রে আগুন নেভানোর ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ আসলে এখানে ছিল? আমাদের মার্কেটের যেহেতু গলিগুলো শুরু, সেজন্য ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণ আসতে একটু ব্যাঘাত হয়েছে। পাশাপাশি যে মার্কেটের ব্যবসায়ীরা রয়েছেন ওনারাও চেষ্টা করেছেন আগুন নিয়ন্ত্রণ আনার জন্য, যেহেতু মার্কেটের যে স্পেস থাকার কথা সেই স্পেস না থাকাতে আমাদের আগুন নিয়ন্ত্রণে একটু সময় লাগছে আর কি। আমরা যেহেতু রাত 1:30টার দিকে আমরা খবর পেয়েছি আগুন লাগার খবরের সাথে সাথে আমরা ফায়ার সার্ভিসকে কল করি। ফায়ার সার্ভিস 2টার মধ্যে এসেছেন, ওনারা এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেছেন। এখানে আসলে আগুনের যে ধোঁয়া লিলিশিকাগুলো বের হতে না পারার কারণেই মূলত আগুনটা পাশাপাশি যে দোকানগুলো রয়েছে ওনার আগুন নিয়ন্ত্রণে আসতে কষ্ট হয়েছে আর কি। কেমন অর্থনৈতিক ক্ষতি হয়েছে বলে আপনাদের কাছে মনে হচ্ছে এখন? এখানে আসলে এখন স্পেসিফিক ধারণা করা যায় না, আমরা অনুমান করতেছি যে দোকানটাতে আগুন লেগেছে ব্রাদার্স ইলেকট্রনিক্স, ওনার যেটা মোবাইল অ্যাক্সেসরিজের দোকান, পাশাপাশি ওনার পাশাপাশি আরো প্রায় 8-10টা 15টা দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ধারণা করছি 8-10 কোটি টাকা মিনিমাম ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা করতেছি আমরা আর কি। ধন্যবাদ আপনাকে। আসলে এই যেই বিপণী বিতানটিতে আগুন লেগেছিল সেখানকার যিনি সাধারণ সম্পাদক তার সাথে কথা বলছিলাম এবং তিনি যেটি জানাচ্ছেন যে অন্তত 8 থেকে 10 কোটি টাকার ক্ষয়ক্ষতি ইতোমধ্যে এই আগুনে অগ্নিকাণ্ডে হয়েছে এবং আপনি ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে আগুনের যে ধোঁয়া সেটি পুরো এলাকা আচ্ছন্ন হয়ে আছে। অত্যন্ত সরু একটি গলি এবং একটু জানিয়ে রাখি যে রিয়াজউদ্দিন বাজারের এই এলাকাটি অনেকগুলো মার্কেট, অর্থাৎ ছোট ছোট অনেকগুলো মার্কেট এবং এই সমস্ত মার্কেটের যে পথ সেই পথে আসলে সেই পথ দিয়ে আসলে মানে একজন মানুষ চলাচল করাই অনেক কিছু কিছু ক্ষেত্রে কষ্টকর এবং সেখানে আমরা এই মানে প্রতিদিনই আসলে অসংখ্য মানুষ এখান দিয়ে এই রাস্তাগুলো দিয়ে যাতায়াত করে। এখানে অনেকগুলো দোকান, সে সমস্ত দোকানে নানা ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম আছে, পাশাপাশি এসি আছে অনেকগুলো দোকানে, যে কারণে আসলে যখনই আগুন লেগেছে তখন এই আগুন নিয়ন্ত্রণে আনাটা বা এখানে আসলে পৌঁছানোটাও একটা বড় চ্যালেঞ্জের বিষয় ছিল। তারপরও ফায়ার সার্ভিস যেটি বলছেন যে তারা এখানে যারা মানে শুরুর দিকে আসতে তাদেরকে যথেষ্ট ব্যাগ পেতে হয়েছে, পাশাপাশি এখানে আগুনের ধোঁয়া লেলিহান শিকা বা ধোঁয়া সেটি বের হয়ে যাওয়ার জন্য যে ধরনের কোনো পথই আসলে খোলা নেই, এটি একটি বড় কারণ। এবং আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে একেবারে অন্ধকার এবং একেবারে চারপাশে কোনো জানালা নেই, 2টি মাত্র দরজা আছে এই কক্ষটির এবং যার ফলে আসলে এখানে এখন আমাদেরকে আসলে এই জায়গাটিতে দাঁড়ানোটাও একটু কঠিন হয়ে পড়েছে এবং এই প্রেক্ষাপটে আমরা ফায়ার সার্ভিসের অন্যান্য যেটি বলছেন যে এখানে এই সমস্ত মার্কেটগুলোতে আসলে স্বাভাবিকভাবেই আগুন লাগলে সেখানে পানির অর্থাৎ সরবরাহ পাওয়া এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে যায়। আমরা যদি একটু এদিকে একটু দেখানোর চেষ্টা করি, আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন যে গলিটি দিয়ে হাঁটছি এটি আসলে যদি আমরা হিসাব করি সর্বোচ্চ 2 ফুটের একটি গলি এবং এই গলি দিয়েই সামনের দিকে কিন্তু এই দোকান বা এই মার্কেটের দোকানপাটগুলোতে যাতায়াত হয় এবং সভাপতি বুঝতে পারছেন যে এইরকম সংকীর্ণ একটি গলির ভিতর দিয়ে চলাচল করতে হয় এবং এই সমস্ত গলির মধ্য দিয়েই আসলে এখানে মানুষজন প্রতিদিন হাজার হাজার মানুষ আসলে এই ব্যবসায়িক কাজে যাতায়াত করে। এখানে এখন প্রচন্ড গরম, আশেপাশের এই সমস্ত দোকানের যেই অন্যান্য দোকান যে অক্ষত দোকানগুলো আছে সেখানে এই দেয়ালগুলো খুব উত্তপ্ত হয়ে আছে এবং এটি ঠান্ডা হওয়ার জন্য যে বাতাসের প্রবাহ দরকার সেটি এই মুহূর্তে আসলে এখানে সম্ভবই না, কারণ চারপাশ একেবারে বন্ধ। এটি দোতলা এই মার্কেটটি কিন্তু 5তলা মার্কেট এবং যারা মারা গিয়েছেন এখন পর্যন্ত তারা কিন্তু উপরের তলা, অর্থাৎ তারা সবাই
দম বন্ধ হয়ে এই যে বাতাস ধোঁয়ার কারণে যে দম বন্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেটির কারণেই তারা মারা গেছেন বলে ফায়ার সার্ভিস প্রথমে আমাদেরকে জানিয়েছে। তো ফায়ার সার্ভিস যদিও একজনের কথা বলছে, আমরা যেহেতু তারা আহতদের কথা বলছে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে আমরা খবর পাচ্ছি যে আরো 2 জন মোট 3 জন এই ঘটনায় এখনো পর্যন্ত মারা গেছেন বলে আমরা খবর পেয়েছি। আর এর বাইরে আপনি যতটা নিরাপদ সম্ভব আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য। বিয়ের নামে চীনে পাচার হচ্ছে খাগড়াছড়ি রাঙামাটির উপজাতি তরুণীরা। গড়ে উঠেছে শক্তিশালী পাচার চক্র, যা পাহাড় থেকে ঢাকা পর্যন্ত বিস্তৃত। এক তরুণের জন্য দালালরা নেয় 15 থেকে 20 লাখ টাকা। বহু বছর এক সন্তান নীতি কার্যকর থাকায় চীনে বিয়ের পাত্রী সংকট, তাই চেহারা ও খাদ্যাভ্যাসে মিল থাকায় বাংলাদেশি উপজাতি মেয়েরা চীনের সমাদৃত। পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চল পানছড়ি। এই বাড়ির 15 বছরের এক উপজাতি কিশোরী হঠাৎ নিখোঁজ। দুশ্চিন্তায় তার পরিবার। নিখোঁজ কিশোরীর বোন জানান, তার ছোট বোন পাচারকারীদের খপ্পরে পড়েছে। চীনে পাচারের উদ্দেশ্যে তাকে ঢাকায় বন্দি করে রাখা হয়েছে। তো আমি যখন ওনারে বললাম যে তুমি এখন কই আছো, ও আমাকে বললো যে হচ্ছে আমি ঢাকায় আছি। তো আমি বলছি লোকেশন কোথায়, ও তো লোকেশন আমাকে বলতে পারতেছে না। অভিযোগ পেয়ে পুলিশ ঢাকার উত্তরার এই বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করে গ্রেফতার করে পাচার চক্রের অন্যতম সুমি চাকমা ও চাইনিজ নাগরিক শাও সোহকে। এই কিশোরীকে আইফোন ও নগদ টাকার লোভ দেখিয়ে ঢাকার ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিচয় গোপন করে রাখা হয় আরও কয়েকজন কিশোরীকে। ওইখানে গিয়ে আমি জানি যে মেয়ে পাচার করে, ওইগুলা জানছি। তারপরে লুকিয়ে ফোনটা নিয়ে আমার দিদিকে বলে দিছি। এভাবে গত 10 বছরে প্রায় 8000 উপজাতি তরুণী চীনে পাচার হয়েছে বলে তথ্য মিলেছে। ঘটনাগুলো যেন না ঘটে সেই জন্য আমাদেরকে সবাইকে কাজ করতে হবে। এখন আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে। আমি মনে করি যে এটা আস্তে আস্তে এটা কমে যাবে এবং এটা হয়তো আর হবে না। অর্থ ও উন্নত জীবনের আশায় উপজাতি তরুণীরা চীনা নাগরিককে বিয়ে করে প্রতারিত হচ্ছে, জানান চীন ফেরত এই নারী। এক সপ্তাহ না যেতে আমার হাজবেন্ড আমাকে মারধর করে। ওই যে শুনছিলাম ওনার নাকি আগেও একটা বিয়ে হয়েছে, এরপর বলছে গর্ভ ভাড়া দেওয়ার জন্য আমাকে এত টাকা দিবে বলছিল। কত টাকা দিবে বলছে? 8 লাখ। একটি মেয়েকে চীনে নিতে 10 থেকে 20 লাখ টাকা চুক্তি হয়। পাচার চক্রে থাকে কয়েক স্তরের দালাল। আমাকে হচ্ছে ওই একটা মেয়ে যদি দিতে পারি 1 লক্ষ টাকা দিবে বলছে। উপজাতি নারী পাচার রোধে আন্দোলনে নেমেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। দ্রুতই কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি তাদের। বিদেশে নারী পাচার বন্ধ করতে হবে। আইনের খুব যথাযথ প্রয়োগ হচ্ছে না। বিভিন্ন আইনের ফাঁকফোকর দিয়ে যারা এই মানব পাচারের সাথে জড়িত তারা ছাড়া পেয়ে যাচ্ছে, তাতে অন্যরা উৎসাহিত হচ্ছে। এভাবে পাচার হতে থাকলে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা অস্তিত্ব সংকটে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সবুজ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই নিয়ে বিস্তারিত থাকছে আজ রাত 9:30টায় অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশে। জানাবো অন্যান্য খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগের অংশীদার হয়ে উঠেছে কোরিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কোরিয়ার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইউন হি সুং দেখা করতে গেলে একথা বলেন শেখ হাসিনা। এ সময় কোরিয়ান সরকারের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম কালুরঘাট পয়েন্টে কর্ণফুলী নদীর ওপরে ব্রিজ নির্মাণ প্রকল্পে অর্থায়নের চুক্তিতে সই করার জন্য ইউনকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। এ সময় ইউন হি সুং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার ঢাকা সফর ফলপ্রসূ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। কাগজে কলমে মাত্র 20 কোটি টাকা সম্পদের মালিক এনবিআর এর আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। এর মধ্যে নগদ টাকা 13 কোটি। কোনো কোম্পানিতে নাকি মালিকানা নেই। মতিউরের আয়কর নথি বিশ্লেষণ করে এসব তথ্য মিলেছে, অথচ সরেজমিনে অনুসন্ধানে মিলেছে উল্টো চিত্র। এদিকে মতিউর ও তার পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি ও দুদক। পাওনাগুলো আছে সেগুলো যাতে আমরা এডিআর এর। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে কাস্টমস কর্মকর্তা মতিউর রহমান দাবি করেন, শেয়ার বাজার থেকে মুনাফা করে বিপুল সম্পদের মালিক হয়েছেন।
সবশেষ আয়কর নথিতে শেয়ার বাজারে ৮২ লাখ টাকা বিনিয়োগের তথ্য দিয়েছেন। নগদ আছে ১২,৯৭,লাখ টাকা, এছাড়া ৫০ লাখ টাকার এফডিআর, ৩ কোটি টাকার অকৃষি সম্পত্তি এবং একটি মৎস্য খামারকে ৫০ লাখ টাকা ঋণ দেয়া আছে মতিউরের। সরেজমিন অনুসন্ধানে মিলেছে ঠিক তার উল্টো চিত্র। নরসিংদী ও গাজীপুরে পাওয়া গেছে তার বড় দুটি রিসোর্ট, ঢাকাসহ বিভিন্ন স্থানে মিলেছে প্রাসাদের মতো বাড়ি। পরিবার মিলে চলেন বিলাসবহুল গাড়িতে, আছে কয়েকটি শিল্প কারখানা, কিন্তু এসবের কিছুই নেই আয়কর নথিতে। সেখানে শুধুই হাস্যকর তথ্য। বড় অনেকগুলো ঘটনার একটি, সুতরাং এইটার একটা দৃষ্টান্তমূলক যদি আমরা পরিণতি দেখি এবং তদন্তটা যদি খুবই স্বচ্ছভাবে হয়, সেইটা একটা বড় উদাহরণ তৈরি করবেন। এদিকে মতিউরের এক স্ত্রী ও কন্যা আয়করের সম্পদ দেখিয়েছেন ৫২ কোটি টাকা। এসবের বাইরেও অনেক সম্পদ নিয়ে আলোচনায় এই পরিবার, যা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এজন্য এনবিআরের কাছে নথি চেয়েছে সংস্থাটি। পাশাপাশি মতিউর পরিবারের সম্পদ যাচাইয়ে গোয়েন্দা সংস্থা সিআইসিকে নির্দেশ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে যদি এটা প্রক্রিয়া হয় এবং এটার মধ্যে যদি দীর্ঘসূত্রিতা না থাকে, সেইটা হলো সবচেয়ে সবার কাম্য থাকবে। কারণ দ্রুত যদি এই প্রক্রিয়াগুলো শেষ না হয়, তাহলে আমাদের জন্য এইটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আলোচনায় আসার পর গা ঢাকা দেন মতিউর। ২৩ জুন তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডিতে সংযুক্ত করে সরকার। কর্মকর্তারা জানান, মতিউর কর্মস্থলে যোগ দেননি, বাহক দিয়ে চিঠি পাঠিয়েছেন, কিন্তু বিধিসম্মত না হওয়ায় কার্যকর হয়নি। টেলিফোন করেও মতিউরকে না পাওয়ায় তাকে পলাতক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কর্মকর্তারা জানান, ৬০ দিনের মধ্যে কর্মস্থলে যোগ না দিলে মতিউরকে বরখাস্ত করার উদ্যোগ নেওয়া হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান সরকার দলীয় সংসদ সদস্যরা। বৃহস্পতিবার এ নিয়ে কথা বলেন বেশ কয়েকজন এমপি। বলেন, নানা বাধায় উন্নয়ন বজায় রাখলেও দুর্নীতিবাজদের কারণে সরকারের সমালোচনা হচ্ছে। দুর্নীতি কমাতে নীতিশিক্ষায় গুরুত্ব দেওয়ার পরামর্শ সংসদ সদস্যদের। 2024-25 অর্থ বছরের বাজেটের উপর আমাকে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে বেশ কিছুদিন ধরেই দেশ জুড়ে আলোচনা। সংসদেও এ নিয়ে বারবার আলোচনা তুলছেন এমপিরা। দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতিতে বৃহস্পতিবার বাজেটের উপর আলোচনায় আবারও এসব দুর্নীতি নিয়ে কথা বলেন সরকার দলীয় সংসদ সদস্যরা। মাননীয় স্পিকার, এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার এই অগ্রযাত্রার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো সীমাহীন দুর্নীতি। ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় থেকে আমি একটা বিশেষ বরাদ্দ পেয়েছি ৫০ লাখ টাকার। সেই বরাদ্দের অনুকূলে আমি প্রকল্প জমা দিয়েছি, কিন্তু একই সময় ওই একই মন্ত্রণালয় থেকে আমার নির্বাচনী এলাকায় প্রায় ৫ কোটি টাকার বিশেষ বরাদ্দ গিয়েছে। কে বা কারা এগুলো চেয়েছে বা কিভাবে দিয়েছে এগুলো কিছুই জানি না। তল্পিবিহীন জুড়িতে আপনি যে কিছুই ডালেন না কেন সেটা থাকে না। আমাদের এনবিআর, দুদক, অ্যান্টি কারাপশন, যেগুলো আমাদেরকে নিশ্চয়তা দিবে, যেগুলো আমাদেরকে দেশকে সুরক্ষিত রাখবে, এখানে সরিষার মধ্যে যদি বুথ এসে যায় তাহলে বুথ থামাবেন কি দিয়ে? অগ্রযাত্রা ধরে রাখতে দুর্নীতি নির্মূলের বিকল্প নেই বলেও জানান এমপিরা। বেনজির সাহেব বলেন বা আজকে সেই কর্মকর্তা বলেন, ছাগলকান্দের সেই কর্মকর্তা বলেন, তারা কেন আইনকে ভয় পায়? আইনকে ভয় পায় বলেই তো আমাদের ভয় হয়। নিশ্চয়ই তারা দুর্নীতিগ্রস্ত এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো সত্য। মাননীয় প্রধানমন্ত্রী আবার সরকার গঠন করতে পারবেন এই দুর্নীতিবাজদের যদি ব্যবস্থা গ্রহণ করা হয়। এটা এখনই সময় এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। গণচীন তাদের সেন্ট্রাল কমিটির সদস্য, বিশ্বাস করে যারা কি পর্যায়ের মানুষ, তাকে তিয়েনআনমেন স্কোয়ারে নিয়ে গুলি করে হত্যা করেছে, মেরেছে। তারা হত্যা নয়, বিচারের আওতায়। গণচীন চায় না। আমাদের এই ধরনের শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন। এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে সময় এসছে। দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান সংসদ সদস্যরা। রাষ্ট্র ক্ষমতায় আসার পর মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও অস্থির হয়ে উঠেছে আলুর বাজার। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে দাম। হিমাগারে যে আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি, খুচরা বাজারে তার দাম ৬০ থেকে ৬৫ টাকা। হিমাগারে আলু মজুত রেখে ইচ্ছে মতো বাজার নিয়ন্ত্রণ করছেন মধ্যস্বত্বভোগীরা। কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ না থাকায় দায়ী করছেন ক্রেতারা।
আলু উৎপাদনের শীর্ষ জেলা মুন্সিগঞ্জে মৌসুমের শুরু থেকে দাম ছিল বেশি। গত বছর জমিতে 10 থেকে 12 টাকায় আলু বিক্রি হলেও এবার তা হয়েছে 28 থেকে 30 টাকায়। বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কম ও খরচ বেশি হয় দাম বেড়েছে বলে দাবি কৃষক ও হিমাগার মালিকদের। আলু একবার রোপণ করেছিল, পরবর্তীতে আবার বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় শীর্ষ উৎপাদনকারী জেলা জয়পুরহাটে এবার 38,950 হেক্টর জমিতে পাওয়া যায় 8 লাখ মেট্রিক টন আলু। জমিতে এসব আলু 20 থেকে 25 টাকা কেজিতে সংগ্রহ করে মৌসুমি ব্যবসায়ীরা। মজুতের পর একই আলু এখন হিমাগার থেকে বিক্রি হচ্ছে প্রতি কেজি 45 টাকায়, আর খুচরা বাজারে তা 65 টাকা। স্টিক বেচতেছে 55, গুটি বেচতেছে 65। এই জন্য আমাদের বেচা বিক্রি খুব কম। আলুর দাম কম থাকলে আমাদের যে লাভ, বেশি থাকলে আমাদের এই লাভ। সাধারণ ক্রেতারা আসে অনেক অভিযোগ করতেছে, কিন্তু আমাদের অভিযোগ করে তো আমাদের কিছু করতে পারতেছে না। নীলফামারীতে প্রতি কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত, আর খুচরাতে তা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। একই অবস্থা পাবনা ও ঠাকুরগাঁয়ের বাজারে। ওখানে তো বিক্রি হয় 47-48, গাড়ি ভাড়া দিয়ে এখানে আনতেও 49 আমরা বিক্রি করি। সিন্ডিকেট বলতে বাজারে চলতেছে, এরা স্টোরে মাল চাইলে স্টোরে মাল পাচ্ছি না, বেচার মতো লোক থাকে না, এই জন্য আলুর দামটা। আলু মজুতের বড় অংশই থাকে ব্যবসায়ীদের হাতে, আর বাজার তদারকি না থাকায় সুযোগ নিচ্ছেন তারা, অভিযোগ ক্রেতাদের। তবে আলুর ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে কাজ করার কথা জানিয়েছেন কর্মকর্তারা। আলুর বাজার যাতে ঊর্ধ্বমুখী না হয় সেজন্য আমরা বাজার মনিটরিং অব্যাহত রেখেছি, এবং আলুর যারা হিমাগারে যারা কাজ করেন তাদের যাতে হচ্ছে কোনো সংকট সৃষ্টি না হয় সে ব্যাপারে আমরা তাদেরকে অবহিত করেছি। সপ্তাহের ব্যবধানে বগুড়াতে প্রতি কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 62 থেকে 65 টাকা। এখনও বগুড়া সহ আশেপাশের 8 জেলার 42টি হিমাগারে আলু মজুত আছে 3,34,000 মেট্রিক টন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে মুন্সিগঞ্জ ও ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে মুন্সিগঞ্জ, সেখান থেকে জানাবেন সহকর্মী জিতু রায়। জিতু, একেবারে প্রান্তিক চাষি থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত আসতে আলুর দাম এত কেন বেড়ে যাচ্ছে, আর চাষিরা কি বলছেন? আলুর দাম এত কেন বেড়ে যাচ্ছে এটি নিরূপণ করা সত্যিকার অর্থে এই মুহূর্তে বাজার দরের এই জায়গাতে দাঁড়িয়ে খুব কঠিন হয়ে পড়ছেন। ক্রেতা বিক্রেতা উভয়ই দোষছেন উভয়কে। আর এই জায়গা থেকে বিক্রেতারা যেটি বলছেন, পরিবহন খরচ এবং তাদের নানান সামগ্রী বিভিন্ন কিছু খরচ মিলিয়ে তাদের যেই খরচটি হয় সেটি অত্যন্ত বেশি হয়ে যায়, যে কারণে তারা এটি করছেন। কিন্তু দেখুন, আমি এই মুহূর্তে মুন্সিগঞ্জের যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই মুন্সিগঞ্জ জেলাটি কিন্তু আলু উৎপাদনের শীর্ষ একটি জেলার মধ্যে অন্যতম। এই জেলায় আলু যারা প্রান্তিক চাষি রয়েছেন তাদের হিমাগারে আসতে পর্যন্ত আলুটি কিন্তু সংরক্ষণ ব্যয় ছাড়া পরিবহন খরচ কিন্তু তেমন লাগার কথা নয়। তারপরেও কিন্তু এই জেলাটিতে শীর্ষ জেলা হওয়া সত্ত্বেও কিন্তু সর্বপ্রথমে আলুর দাম বৃদ্ধিটা কিন্তু এই জেলা থেকেই শুরু হচ্ছে, এবং এই জেলা থেকেই এই জেলাতে কাছাকাছি অবস্থান করা সত্ত্বেও হিমাগারগুলো পর্যাপ্ত রয়েছেন, তারপরেও কিন্তু এখানে দামটা বৃদ্ধি। এইরকম একটা অস্থিতিশীল পরিস্থিতিতে দাম বৃদ্ধির এই অবস্থাতে কিন্তু ক্রেতারা কিন্তু বলছেন যে সম্পূর্ণভাবে এটি শুধুমাত্র একটি সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবের কারণেই কিন্তু দামগুলো এরকমভাবে অনির্ধারিত হয়ে পড়ছেন। আর এই ব্যবস্থাপনাটুকু নিশ্চিত করবার জন্য সাধারণ ক্রেতা যারা, তাদের সঙ্গে আমরা গত 2 দিন যাবৎ কথা বলছেন, তারা যেটা বলছেন, আলুর বাজারটি নিয়ন্ত্রণ করবার জন্য প্রান্তিক চাষিদের থেকে শুরু করে পরিবহন করে মজুত করা থেকে শুরু করে এবং বাজারে সেই আলুটিকে ছাড়া পর্যন্ত একটি ব্যবস্থাপনা যেটি সরকার দ্বারা নিয়ন্ত্রিত হবে, সেটি না হওয়া পর্যন্ত এই ব্যবস্থাপনাটি কোনোদিনই ঠিক হবেন না। আমরা কথা বলেছিলাম পাশাপাশি যে এই আলুর এই ব্যবস্থাপনাটাকে নিয়ন্ত্রণ করবার জন্য প্রশাসনিক কোনো ব্যবস্থাপনা এখন পর্যন্ত আমরা কিন্তু লক্ষ্য করতে পারিনি, যার কারণে কিন্তু বাজারটি নিয়ন্ত্রণে থাকতে পারে বলে মনে হচ্ছে না। কারণ এই দামটি কিন্তু বছরের এই জায়গাতে এসে কিন্তু দাম বৃদ্ধি পেয়ে 60 টাকা 65 টাকাতে দাঁড়িয়েছেন। আরও কিছুদিন পরে যখন মজুত কমতে থাকবেন, গোটা হিমাগারগুলো থেকে আলুর শেষ পর্যায়ে দিকে চলে আসবেন, তখন কিন্তু এই দামটি আরও বেশি ঊর্ধ্বগতিতে চলে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আলুর বাজার নিয়ন্ত্রণ এবং আলুর বাজার তদারকি করবার জন্য যে সংস্থাগুলো রয়েছে সরকারি দপ্তরে, তাদের ভূমিকা নিয়ে কিন্তু এখন প্রশ্ন রয়েছে। কেননা সব বাজারের দামটি বেড়ে যাওয়ার পরে যদি সেটি নিয়ন্ত্রণ করবার জন্য মাঠে নামা হয়,
সময় সেই দামটি নিয়ন্ত্রিত হবে, সেই দামটি যেমন এখন ৬০ থেকে ৬৫ টাকা পর্যন্ত রয়েছে, এটা থেকে তারপরে নিয়ন্ত্রিত হবে। কিন্তু শুরুতেই কিন্তু এর আগে আমরা যেমনটি দেখেছিলাম যে মুন্সিগঞ্জের বিভিন্ন হিমাগারে কিন্তু ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছিল, তারপরে কিন্তু কিছুটা আলুর দাম কমে এসেছিল, কিন্তু সেটি হয়তো এখন বাজারে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে না। এই বিষয়ে কি কিছু জানা গেছে? ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা কি কিছু জানিয়েছেন এই আলুর দাম বৃদ্ধি প্রসঙ্গে, বা অভিযান যে তারা চালিয়েছিল সেটি কি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে কিনা? দেখুন, অভিযানটি যে সময়টি চালানো হয়েছিল গত বছর, সেটি ছিল একেবারে নতুন আলু মাঠ থেকে উঠে আসবে সেই সময়টার শেষ পর্যায়ে। সেই শেষ পর্যায়ে যখন আলুটি মাঠে উঠে আসবে তখন অভিযানটি পরিচালনা কিন্তু ফলপ্রসূ হবে না। আর এখনো আমি যে কথাটি বলছিলাম, এই অভিযানটি পরিচালনা করলে এখন কিন্তু সেই সুযোগটা কিন্তু আর নেই, কেননা নতুন আলু উৎপাদনের জন্য কৃষকরা কিন্তু প্রস্তুত হয়ে যাবেন। আর এই প্রস্তুতির সময়ে আলুর মৌসুমটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসে। আর বাজার নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রেও আমরা যেটি দেখেছি যে বাজার নিয়ন্ত্রিত তখনই হবে যখন শুরু থেকে ব্যবস্থাপনাটুকু করা হবে। এখন বাজারে ৬০ থেকে ৬৫ টাকা। এই মুহূর্তে যদি অভিযান চালিয়ে বা হিমাগার ব্যবস্থাপনাটি নিয়ন্ত্রণ করা হয় তখন কিন্তু দেখা যাবে যে মধ্যস্বত্বভোগী যারা তারা কিন্তু পিছিয়ে গেল, দামটি কিন্তু এই ৬০ থেকে ৬৫-র মধ্যে থেকে গিয়ে তারপরে নিয়ন্ত্রিত হবে। তো এই জন্যই সাধারণ ক্রেতারা মনে করছেন যে এই অভিযানটি বা এই আলুর দাম নিয়ন্ত্রণের সুষ্ঠু ব্যবস্থাপনাটিকে মৌসুমের শুরু থেকেই নেওয়া উচিত বলে তারা মনে করেন। যেহেতু আপনি আমাদের সঙ্গে থাকুন, এবার আমরা যাচ্ছি ঠাকুরগাঁয়ে। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামসুজ্জোহা। শামসুজ্জোহা, আমরা যেমনটি মুন্সিগঞ্জ থেকে শুনছিলাম যে আলুর অত্যধিক দাম বৃদ্ধির পেছনে মধ্যস্বত্বভোগীদের হাত আসলে বেশি আছে, এই নিয়ে চাষিরা কি বলছেন, আর সেখানে আলুর দাম কেমন দেখছেন? আমি এখন আছি ঠাকুরগাঁওয়ের যে সবচেয়ে বড় কাঁচা বাজার রয়েছে ঠাকুরগাঁও রবীন্দ্রনগর আড়তে। এখানে আজকে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 47 থেকে 48 টাকা এবং আশপাশের বাজারগুলোতে খুচরা বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকা। আর এখানকার যে পাইকারি বাজারের আড়তদাররা রয়েছেন তারা কিন্তু এই হিমাগারের মধ্যস্বত্বভোগীদেরকে দায়ী করছেন, কারণ হিমাগারগুলোতে এখন কিন্তু আলু বিক্রি হচ্ছে না। আর হিমাগারগুলোতে আলু যারা সংরক্ষণ করেছেন, আলু বিক্রি করার মানুষ কিন্তু একেবারে নেই। তারা আরো দাম বৃদ্ধি হবে, তারা লাভের পরিমাণটা আরো বেশি পাবেন এই আশায় কিন্তু তারা হিমাগারে আলুগুলো সংরক্ষণ করে রাখছেন। এই কারণে কিন্তু দামটা বৃদ্ধি পাচ্ছে। আর পাইকারি বাজারে এর আলু 47-48 টাকা বিক্রি হলো, খুচরা বাজারে 55 টাকা। আর আগের থেকে কিনা বেচাটা কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে আগের থেকে কিছুটা কমে গেছে। এই কারণেই তারা অল্প বিক্রি করে বেশি লাভের কিন্তু আশা করছেন এই খুচরা ব্যবসায়ীরা। এই কারণেই খুচরা বাজারের দাম কিন্তু কিছুটা কম। আর এখানে ঠাকুরগাঁও আলু সমৃদ্ধ জেলা, এই জেলায় প্রায় সরকারি বেসরকারি মিলে 19টি হিমাগার রয়েছে। আলুও কিন্তু আবাদ হয় প্রায় 40,000 হেক্টরের মতো। এই জন্য কিন্তু এটি আলু সমৃদ্ধ জেলা। তারপরে এই জেলায় আলুর দাম বৃদ্ধি নিয়ে কিন্তু একবারে ক্রেতা পর্যায়ে কিন্তু একবারে দুর্বিষহ অবস্থায় দাঁড়িয়েছে। সাধারণ ক্রেতা যারা আছেন তারা কিন্তু এই এত দামে আলু কিনতে কিন্তু তারা একবারে হিমশিম খাচ্ছেন। এই ক্রেতারা কিন্তু প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি করছেন। আমি গতকাল প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা বলছেন যে এই যে 45 থেকে 48 টাকা 50 টাকা, এটা কিন্তু 1 মাস ধরে এই বাজারটি চলমান রয়েছে। এই কারণে কিন্তু তারা কোনো অভিযান এখন পর্যন্ত চালাননি। তবে এই বাজারটি যদি আরো বৃদ্ধি পায় তাহলে কিন্তু প্রশাসন এই বিষয়ে কিন্তু নজর দিবেন বলে জানিয়েছেন। মুন্সিগঞ্জ এবং ঠাকুরগাঁও থেকে আলুর বাজারের ঊর্ধ্বগতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চাঁদপুরে বীজ হিসেবে আবাদ হচ্ছে সানশাইন জাতের আলু। টানা 3 বছর ধরে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চুক্তিবদ্ধ কৃষকদের মাধ্যমে বীজ হিসেবে আবাদ হচ্ছে এই জাতের আলু। উদ্যোক্তাদের পরিকল্পনা রয়েছে জেলার হিমাগারে সংরক্ষণের পর দেশব্যাপী এই বীজ ছড়িয়ে দেওয়ার। 1 মাসে দ্বিগুণ ফলন দেয় বলে ভবিষ্যতেও এই আলু বিদেশেও রফতানিতে আশাবাদী সংশ্লিষ্টরা। চাঁদপুরে চলতি বছর 30 একর জমিতে সানশাইন জাতের আলু চাষাবাদ হয়। মাত্র 60 থেকে 65 দিনের মধ্যে দ্বিগুণ ফলনে এই জাতের আবাদে আগ্রহী হচ্ছেন কৃষক। কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগারে সানশাইন জাতের 157 টন আলু সংরক্ষণ করার কাজ চলছে। বিক্রি নয়, বীজ হিসেবে সংরক্ষণ করা হয়। সানশাইন আলুর ফলন ভালো এবং 60-65 দিনে উঠানো যায়। আমি ভালো দাম পেয়েছি। আগে আমরা হাতে করতাম, এখন মেশিনে করে অনেক আলু প্রোটেকশন বেশি দেওয়া যায়। অন্য জাতের তুলনায় উচ্চ ফলনশীল এই জাতের আলু আবাদে কৃষক বেশি লাভবান হবে বলে জানান বিএডিসির এই কর্মকর্তা। প্রতিদিন প্রায়
45 থেকে 50 টন আলু বীজ গ্রেডিং শোডিং করা সম্ভব হচ্ছে, যা সরকারের অর্থনৈতিকভাবে সাশ্রয় হচ্ছে। সানশাইন জাতের আলু বিদেশে রপ্তানির বিষয়ে শতভাগ আশাবাদী আলু বীজ সংরক্ষণের উপপরিচালক। এই আলুটা স্ক্যাব প্রতিরোধী, স্ক্যাব এবং অন্যান্য রোগ প্রতিরোধী, স্কিনটা স্মুথ হয়, চামড়াটা মসৃণ হয়, দেখতে আকর্ষণীয়, এবং এটাতে ড্রাই ম্যাটার বেশি হওয়াতে এটা বিদেশে রপ্তানি উপযোগী। প্রতি হেক্টরে প্রায় 40 থেকে 45 মেট্রিক টন উচ্চ ফলনশীল সানশাইন জাতের আলু উৎপাদন হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের হামলায় জেলা পরিষদ সদস্য আব্দুল সালাম সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। বৃহস্পতিবার রাত 9টায় শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজের সামনে এই ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, রানীহাটি কলেজের সামনে একটি আশ্রয়ণ প্রকল্পের কাছে বসেছিলেন আব্দুল সালাম ও তার সমর্থকরা। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান আব্দুল সালাম। মতিন আলী নামে অপর একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে। জড়িতদের ধরতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। কি কারণে এই ঘটনাটা ঘটলো? কারণ এলাকার পরিস্থিতি শান্ত, সবকিছু ভালো, আমরা তদন্ত করে দেখছি। 4 জন একটা জায়গায় বসেছিলেন, রাস্তার পাশে অন্ধকারে বসে হয়তো গল্প করতেছিলেন। ওই সময় অন্ধকারে অতর্কিতে কিছু দুর্বৃত্ত এসে হামলা করে। নারায়ণগঞ্জের ফতুল্লায় ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও 3 জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার বুলাইলের আলীপাড়ায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, জোহরের নামাজের পর মসজিদ থেকে বাসায় ফিরছিলেন সুরুজ মিয়া। পথে শালু ও হীরার নামে 2 জনের নেতৃত্বে 15 জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে আহত করে। পরে সুরুজ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেছেন স্বজনেরা। ওদের অত্যাচারে মানুষ থাকতে পারতেছে না, পুরো অতিষ্ঠ। ওদের বিচার অবিলম্বে আমরা বিচার চাই। ইট বালু এই সরবরাহ নিয়ে, আধিপত্য নিয়ে এই 2 গ্রুপের ভিতর দ্বন্দ্ব, এবং এদের ভিতরে দ্বন্দ্ব নাকি দীর্ঘদিন ধরেই ছিল। এই ঘটনায় একজন মারা গেছে, সুরুজ মিয়া, আর তার ছেলে, 2 জন ছেলে আহত, এবং আরও 2 জন আহত আছে বলে জানা যায়। রাসেলস ভাইবার সহ যে কোনো সাপে কাটা রোগীর জীবন রক্ষায় প্রয়োজনীয় সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসা শুরু করা দরকার। এ বিষয়ে সচেতনতা বাড়ানোর উপরে জোর দিচ্ছেন চিকিৎসকেরা। এছাড়া অনেক জায়গায় উপজেলা পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে অ্যান্টিভেনম পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। গত মাসে খেতে কাজ করার সময় সাপে কাটে চারঘাটের কৃষক হেফজুল হককে। মৃত রাসেলস ভাইপার বা চন্দ্রপোড়া সাপ হাতে নিয়েই তিনি হাজির হন রাজশাহী মেডিকেলে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। সাপে কাটা রোগীর জীবন বাঁচাতে সঠিক সময়ে চিকিৎসা শুরুর ওপর জোর দিচ্ছেন চিকিৎসকেরা। অনেক ক্ষেত্রে 9 থেকে 13 ঘন্টা বিলম্বিত হয়ে তারা আমাদের কাছে আসছে। সেক্ষেত্রে রোগী বাঁচানোর সম্ভাবনা আসলে অনেকাংশে কমে যায় এবং রোগী সুস্থতার হারও কমে যায়। হয়তো গতবার থেকে একটু বেশি হচ্ছে, কিন্তু এখনই সেটা আতঙ্কিত হয়ে যাওয়ার মতো পর্যায়ে পৌঁছে যায় নাই। উপজেলা পর্যায়েও সাপে কাটার চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। রাসেল ভাইপারের কামড়তে যে মানুষ বেশি মারা যাবে ওটা তো সেরকম না, চিকিৎসা কিন্তু বেশিরভাগ রোগী ভালো হচ্ছে। আশা করি যে 2-1 দিনের ভিতরে আমাদের সবগুলি উপজেলাতেই অ্যান্টিভেনম পাওয়া যাবে এবং রোগীর যে চিকিৎসা অ্যান্টিভেনম দিয়ে সেটা শুরু করতে পারবো। এদিকে রাসেলস ভাইপার বা চন্দ্রপোড়া সাপ নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছে বন বিভাগ। নির্বিচারে সাপ মারা বা সেজন্য পুরস্কার ঘোষণা দণ্ডনীয় অপরাধ বলেও জানিয়েছেন কর্মকর্তারা। বন্যপ্রাণী আইন অনুযায়ী আপনি যে কোনো বন্যপ্রাণী আপনি হত্যা করতে পারবেন না। এখন যেহেতু এটার একটা লাইফ থ্রেটিং ইস্যু এখানে আছে, এখন সবচেয়ে বড়টা হলো যে আমাদের একটা সচেতন হওয়া। যে বিষয়টা আসছে আমার মনে হয় এটা যতটা না বাস্তবতা তার চেয়ে বেশি হলো রিউমার। রাজশাহী মেডিকেলে এবছর সাপে কাটা রোগী ভর্তি হয়েছে 349 জন। এর মধ্যে মাত্র 59 জনকে কেটেছে বিষধর সাপ। মোস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।
পাহাড়ি ঢল ও বৃষ্টি কমে আসে সিলেটের সব উপজেলা থেকেই পানি নামছে, তবে এখনও সিলেট নগরী ও 12টি উপজেলা মিলিয়ে প্রায় 7 লাখ মানুষ বন্যা কবলিত। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আছেন 12,000-এর বেশি মানুষ। পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ সহায়তা, মেডিকেল ক্যাম্প সহ জরুরি সেবা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে সিলেট থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, এতদিন হয়ে গেল, এখন পর্যন্ত এটার তাৎক্ষণিক কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? এখন পর্যন্ত সেখানে 7 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে, আর আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন তাদের কি অবস্থা? দেখুন, আসলে সিলেটের সব কয়টি উপজেলা থেকেই কিন্তু বর্তমানে পানি নামতে শুরু করেছে এবং পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে যে তথ্যটি আমরা সর্বশেষ পেয়েছি সেটি হলো সিলেটের সবগুলো নদ নদীর পানি কিন্তু এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কুশিয়ারা নদীর পানি কিন্তু ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই কারণে এই যে কুশিয়ারা নদীর যে ফেঞ্চুগঞ্জের যে এলাকাটি রয়েছে সেই এলাকাতেই মূলত এখন কিছু মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি জেলা প্রশাসন থেকে যে তথ্যটি দেওয়া হয়েছে, এখন পর্যন্ত যারা প্রায় 10,000-এরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে তারা কিন্তু স্থান নিয়ে আছেন এবং সেই মানুষগুলোকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা দেয়া কিংবা শুকনো খাবার বিতরণ করা, পাশাপাশি এই যে বন্যা পরবর্তীতে যে ধরনের পানিবাহিত রোগের একটি উপদ্রব দেখা দেয় সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে কিন্তু তারা আসলে বলছেন যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং এই মেডিকেল টিমের মাধ্যমে যারা আশ্রয় নিয়েছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য মানুষ যারা এই রোগগুলোতে আক্রান্ত হয়েছেন তাদেরকেও কিন্তু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি পানি ধীরগতিতে কমছে, এর একটি বড় কারণ হিসাবে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে সিলেট কিন্তু একসময় দিঘির শহর ছিল এবং হাওরের এলাকা ছিল এবং ক্রমান্বয়ে কিন্তু সময়ের পরিবর্তনে সেই দিঘি খাল এগুলো কিন্তু ভরাট হয়ে গিয়েছে। পাশাপাশি নগরী সৌন্দর্য বর্ধনের নামে কিন্তু নগরীর পাশ দিয়ে যে ছড়া খালগুলো বয়ে গেছে সেগুলোতেও কিন্তু আসলে সংকুচিত করা হয়েছে। পাশাপাশি সেগুলোর বিউটিফিকেশন করার নামে কিন্তু সেগুলোতে নানা ধরনের আসলে দখল এই ধরনের কার্যক্রম কিন্তু চালানো হয়েছে এবং এগুলোর কারণে এই যে ছড়া খাল সেগুলো সংকুচিত হয়েছে, ভরাট হয়েছে। এসবের কারণেই মূলত কিন্তু এখন পানি ধীরে ধীরে আসলে নদীতে গিয়ে মিশছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি সুরমা নদীর খনন প্রক্রিয়ারও বিভিন্ন কার্যক্রম আমরা দেখেছিলাম, আসলে কিন্তু সেগুলো খাতা কলমেই কিন্তু থেকে গেছে এবং এর যে পরিপূর্ণ কার্যকারিতা সেটি কিন্তু আসলে পরবর্তীতে দেখা যায়নি, যার কারণে কিন্তু নদীর গভীরতাও অনেকটা কমে গিয়েছে, পানি ধারণ ক্ষমতা কিন্তু কমে গিয়েছে। এসব কারণে আসলে পানি অনেকটাই ধীর গতিতে কমছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতি নিয়ে সবশেষ। সিলেট থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। বরগুনা 6 উপজেলায় 19 বছর ধরে সেতু সংস্কার বন্ধ, তাই সংস্কারের অভাবে ভেঙে পড়েছে শতাধিক সেতু এবং ঝুঁকিপূর্ণ আরও 200 সেতু। প্রায় ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি হলদিয়া খালে লোহার সেতু ভেঙে 9 জনের প্রাণহানির পর বিষয়টি আবার আলোচনায় আসে। ওই ঘটনার পর সেতু মেরামতের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। 1998 থেকে 2005 সাল পর্যন্ত বরগুনা 6টি উপজেলায় হালকা যান চলাচল প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছিল প্রায় 300টি লোহার সেতু। স্থানীয় সরকার প্রকল্প অধিদপ্তর LGED এর প্রকল্পটি বন্ধ হয়ে যায় 2005 সালে। এরপর সেতুগুলো আর সংস্কার করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় 15 থেকে 20 বছরের মধ্যেই জেলায় অন্তত 100 লোহার সেতু ভেঙে পড়েছে, বাকিগুলোও এখন ঝুঁকিপূর্ণ। এসব ঝুঁকিপূর্ণ সেতুতে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। সবশেষ 22 জুন হলদিয়া খালে ঝুঁকিপূর্ণ লোহার সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ায় প্রাণ যায় 9 জনের। ব্রিজের উপরে আড়াতালে ব্রিজ লড়ে, মানুষজন দেখা যাচ্ছে খাড়াই থাকলে অনুভব করতে পারে যে কি কায়দায় লড়ে। তালি তুলি দিয়া সারে কয়েকদিন চলে, কিন্তু গাড়ি ঘোড়া চলতে পারে না। একটা জন্য অসুস্থ বললে যে তাড়াতাড়ি যে এফার আসবে এরকম কোনো সিস্টেম নাই। 5টা ব্রিজ একটা ব্রিজও নাই, যাই দেখ আমরা এইভাবে আছি, ধান বেশি কম দাঁড়ে। তবে এসব নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি LGED কর্মকর্তারা। তাদের দাবি, এসব অঞ্চলে অতিরিক্ত লবণাক্ততার কারণে স্বল্প সময়ে সেতুগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। প্রকল্পের মেয়াদ শেষ হয়, নেই সংস্কারের বরাদ্দ। তবে এসব ঝুঁকিপূর্ণ সেতু সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। ব্রিজ আছে কিন্তু ব্রিজ ব্যবহারের উপযোগী না, এটাকে মেরামত করতে হবে, নতুন ব্রিজ করতে হবে। তো আমরা চেষ্টা করব, আমরা যত রকমের দেন দরবার করার সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে কথা বলা দরকার এগুলো আমরা বলবো।
স্থানীয়রা বলছেন আর যেন কোনো দুর্ঘটনা না ঘটে সে উদ্যোগ প্রশাসনকে নিতে হবে। সেজন্য প্রয়োজনীয় সংস্কার না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ সেতুগুলো দিয়ে যান চলাচল বন্ধ রাখার পরামর্শ তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের তৃতীয় কিস্তির $115 কোটি পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এই অর্থ যোগ হয়। এতে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $26.5 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, বৃহস্পতিবার IMF এর ঋণের কিস্তির অর্থ পাওয়ায় রিজার্ভের পরিমাণও বেড়েছে। গত সোমবার বাংলাদেশের জন্য $470 কোটি ঋণ চুক্তির আওতায় তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দেয় IMF। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে IMF এর ঋণের প্রথম কিস্তির $47.63 পেয়েছিল বাংলাদেশ, আর গত ডিসেম্বরে পাওয়া যায় দ্বিতীয় কিস্তির $68.10 তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের ফলে সব মিলিয়ে IMF এর কাছ থেকে $231 কোটি পাওয়া গেছে। ঋণের বাকি প্রায় $239 কোটি, যা আরও 4 কিস্তিতে পাওয়া যাবে। বন্দরে আমদানি নিষিদ্ধ 50 লাখ বিদেশি সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস ও শুল্ক দপ্তরের গোয়েন্দারা। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বন্দরে যৌথ অভিযান চালিয়ে কন্টেইনারটি জব্দ করা হয়। শুল্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এই চালানে 2500 কার্টুনের সিগারেট পাওয়া গেছে। কাস্টমস থেকে জানানো হয়, থাইল্যান্ড থেকে এই সিগারেট আমদানি করা হয়। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, অন্য পণ্যের নামে এই সিগারেট নিয়ে আসা হয়। আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের -8 উড়োজাহাজ কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পরপরই তেল লিক ও ইঞ্জিন বিকল হয়। বৃহস্পতিবার সকাল 9:45টার দিকে এই ঘটনা ঘটে। এরপরই ফ্লাইটটিকে ক্যাপ্টেন মঈন কলকাতা থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসেন। জানা যায়, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। রওনা হওয়ার পরই পাইলট বিমানের দ্বিতীয় ইঞ্জিন বিকল তা বুঝতে পারেন। এরপর ক্যাপ্টেন প্রথম ইঞ্জিনের সহায়তায় ঝুঁকিপূর্ণভাবে উড়োজাহাজটি চালিয়ে নিরাপদে ঢাকায় অবতরণ করেন। এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।